আপনি কি জানেন ফরেক্স ট্রেডিং এ 95% ট্রেডার কেন লুজ করে? এর একটা মাত্র কারণ, সেটা হচ্ছে তাদের কাছে প্রপার কোনো রোড ম্যাপ নেই। ধরেন আপনি মরুভূমিতে হারিয়ে গেছেন, আপনার কাছে যদি একটা মানচিত্র না থাকে, প্রপার রোড ম্যাপ না থাকে, তাহলে কিন্তু আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। ফরেক্স লার্নিং এর ক্ষেত্রে এবং ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম জিনিসটাই ফলো করে। সো আমি মোহাম্মদ জাহেদ হাসান, আমি আপনাদের দিচ্ছি 7 স্টেপের একটা রোড ম্যাপ, যেটা আপনি ফলো করলে ফরেক্স ট্রেডিং ইনশাআল্লাহ অতি দ্রুত আপনি শিখতে পারবেন এবং সেই সাথে আপনার ফরেক্স ট্রেডিং জার্নিটা হবে সেফ এন্ড ফাস্ট। সো নো মোর ওয়েস্টিং টাইম, চলেন আমরা এই 7টা স্টেপ জেনে নেই এবং সবাই এই 7টা স্টেপ সুন্দরভাবে নোট ডাউন করে রাখবেন। এখনই খাতা কলম নিয়ে প্রয়োজনে পজ করে দেখেন, বাট খাতা কলম নিয়ে প্রত্যেকটা স্টেপ লিখে রাখবেন এবং সুন্দরভাবে এগুলো ডেইলি আপনারা এক্সিকিউট করবেন এবং প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ আপনার এই জার্নিটা অনেক বেশি ইজিয়ার হবে আফটার লার্নিং দিস 7 স্টেপ। স্টেপ নাম্বার 1, লার্ন বেসিক অ্যাবাউট ফরেক্স। প্রথমে ফরেক্স জার্নিটা শুরু করার আগে আপনি ফরেক্স সম্বন্ধে বুঝুন, জানুন যে মূলত ফরেক্স মূলত কি, এখানে কি হয়, এখানে কারেন্সি পেয়ার বলতে কি বোঝায়, এখানে পিপ বলতে কি বোঝায়, এখানে লট সাইজ বলতে কি বোঝায়, এখানে লেভারেজ বলতে কি বোঝায়, এখানে আমরা কোথায় যে ট্রেড প্লেস করবো এবং মার্কেটে এগুলো কিভাবে এক্সিকিউট হয়, প্রত্যেকটা জিনিস আপনাদের আগে শুরু করতে হবে, জানতে হবে এবং একে একে প্রত্যেকটা জিনিসের ডিপ নলেজ কিন্তু আপনার কালেক্ট করতে হবে। সো এই বিষয়ে সম্পূর্ণ একটা ডিপ নলেজ ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে, আপনি আই বাটনে ক্লিক করে দেখতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি আমাদের চ্যানেলে একটু খোঁজাখুঁজি করেন, তাহলে লট সাইজ, পিপ সাইজ এবং অ্যাবাউট ফরেক্স এর বেসিক সম্বন্ধে সুন্দরভাবে কিন্তু এক্সপ্লেন করা আছে। সো আই হোপ আপনারা এই ভিডিওটা দেখবেন এবং সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস নোট ডাউন করবেন। সো স্টেপ 2, পেপার ট্রেডিং। পেপার ট্রেডিং মূলত কি, আপনি যখন স্টেপ 1 কমপ্লিট করে ফেলছেন, আই মিন ফরেক্স এর বেসিক সম্বন্ধে বুঝে গেছেন, পিপ সাইজ, লট সাইজ সমস্ত কিছু আপনি এক্সিকিউট করতে পারেন, বুঝেন, সো তখন আপনি পেপার ট্রেডিং শুরু করবেন। সো মূলত পেপার ট্রেডিং তাহলে কি? পেপার ট্রেডিং হলো আপনার ডেমো ব্যালেন্স। একটা ব্রোকার, যে ব্রোকার আপনি ট্রেড প্লেস করবেন বা যে মার্কেট প্লেসে আপনি ট্রেড প্লেস করবেন, সেই জায়গা থেকে আপনাকে ডেমো ফান্ড দিবে, সেটা হচ্ছে পেপার ট্রেডিং। সো পেপার ট্রেডিং এ এক্স্যাক্টলি আপনি রিয়েল ট্রেডিং এর মতো সমস্ত ট্রেড এক্সিকিউট করতে পারবেন। আপনার বেসিক সম্বন্ধে জানার পরে আপনার যে লার্নিং ফেজটা আসতেছে, ফেজের শুরুতে আপনি কেমনে ট্রেড প্লেস করতে হয়, কেমনে লট সাইজ ক্যালকুলেট করতে হয়, কেমনে পিপ সাইজ মেজার করতে হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু এই পেপার ট্রেডিং এর সময় আপনি একদম রিলেট করতে পারবেন, একদম বাস্তবে। জাস্ট আপনার এখানে রিয়েল অ্যামাউন্ট থাকতেছে না, আই মিন রিয়েল মানি থাকতেছে না, ডেমো অ্যামাউন্ট থাকতেছে, ডেমো মানি থাকতেছে, আই মিন পেপার মানি থাকতেছে, যেটা লস হইলে আপনার কোনো মেজর কিন্তু কোনো লস হচ্ছে না। বাট আপনি রেগুলার প্র্যাকটিস করলে আপনি ইউজড হয়ে যাবেন, সমস্ত কিছু এক্সিকিউট করার আগে মাথায় কিন্তু ক্যাচ করবে যে আচ্ছা আমি এইভাবে লট ইউজ করতেছি, এইভাবে পিপ মেজার করতেছি, কোন পেয়ার গুলোতে মার্কেট লিকুইডিটি এখন বেশি আছে, কোন পেয়ার গুলো এখন বেশি ভোলাটাইল, এই সমস্ত জিনিস কিন্তু আপনি ফরেক্স এর বেসিক সম্বন্ধে জানতে পারবেন। দেন আপনি পেপার ট্রেডিংটাতে ইউজড হয়ে গেলে রিয়েল মানি দিয়ে যখন আপনি ট্রেডিং এ জাম্প করবেন, আপনার জার্নিটা কিন্তু স্মুথ হবে, আপনার কিন্তু লস করার প্রবাবিলিটি অনেক কমে যাবে। দেখবেন যে লস হইলেও খুবই একটা মিনিমাম অ্যামাউন্টের মধ্যে আছে এবং আপনি যেহেতু ইউজড হয়ে যাবেন পেপার ট্রেডিং এর মাধ্যমে, আপনি দেখবেন রিয়েল ট্রেডিং এ এর একটা বেনিফিট আপনি পাচ্ছেন। জাস্ট ইমাজিন, এটা হচ্ছে প্র্যাকটিস ম্যাচ। আপনি ধরেন একজন ক্রিকেটার, আপনি যদি প্র্যাকটিস গ্রাউন্ডে ভালো প্রপারলি প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনি রিয়েল ক্রিকেট যখন হবে, আই মিন রিয়েল মাঠে যে কিন্তু আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন এবং করার পসিবিলিটি কিন্তু বেশি। এক্স্যাক্টলি ট্রেডিং এর ক্ষেত্রেও সেম, যখন আপনি পেপার ট্রেডিং এ ভালো করবেন, আপনি কিন্তু রিয়েল ট্রেডিং এ এসেও ভালো করার পসিবিলিটি আপনার বেশি থাকে এবং আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ আমি রিয়েল ট্রেডিং এও ভালো কিছু করতে পারবো। স্টেপ 3 হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস এর একটা স্টেপ। আপনি যখন স্টেপ 1, স্টেপ 2 পার করে আসছেন, আপনি যখন ধীরে ধীরে ফরেক্স ট্রেডিং এর সাথে ইউজড হয়ে যাচ্ছেন, আপনার নেক্সট কাজ হবে নেক্সট মুভমেন্ট ডিটেক্ট করা। মার্কেটের নেক্সট মুভমেন্ট যখন আপনি ডিটেক্ট করতে পারবেন, আপনার প্রফিটেবল জার্নিটা কিন্তু শুরু হয়ে যাবে। যখনই আপনি মার্কেটের নেক্সট মুভ বুঝতে পারতেছেন, আপনি কিন্তু ট্রেড এক্সিকিউট করবেন, আপনি ওই জায়গা থেকে প্রফিট মেক করবেন। সো টেকনিক্যাল অ্যানালাইসিস ইটস এ হিউজ পার্ট অফ ট্রেডিং। এটা আপনাকে সারা জীবন এক্সপেরিয়েন্স করতে হবে এবং সারা জীবন শিখতে হবে। বাট আপনি বিগিনিং থেকে নেক্সট মুভমেন্ট ডিটেক্ট করার জন্য বেশ কয়েকটা ট্রিক্স আছে। যখন আপনি মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, আপনি কিন্তু চার্ট দেখবেন। চার্ট হচ্ছে ট্রেডিং এর ভাষা। ধরুন আমরা যে কোনো ইংলিশ ভাষার মাধ্যমে ইংলিশে কথা বলতে পারি, বা প্রোগ্রামিং ভাষার মাধ্যমে কম্পিউটারের ভাষা আমরা বুঝতে পারি, বা কম্পিউটার আমাদের কথা বুঝতে পারে। সো এক্স্যাক্টলি ট্রেডিং এর চার্ট হচ্ছে একটা ভাষা, যেটা দেখে আপনি মার্কেটের ভাষা বুঝবেন এবং মার্কেটের নেক্সট মুভমেন্ট সম্বন্ধে জানতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনি বেশ কয়েকটা জিনিস কিন্তু ফলো করতে পারেন টেকনিক্যাল অ্যানালাইসিস এর জন্য। বিশেষ করে সাপ্লাই জোন, ডিমান্ড জোন, যেটাকে বলা হয় রেজিস্ট্যান্স বা সাপোর্ট জোন। আপনার মার্কেটের ট্রেন্ড ডিটেক্ট করতে পারবেন, মার্কেটের ট্রেন্ড লাইন বুঝতে হবে যে মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে, বেয়ারিশ ট্রেন্ডে আছে নাকি বুলিশ ট্রেন্ডে আছে, মার্কেটে এখন অ্যাকুমুলেশন ফেজ আছে নাকি মার্কেটে এখন ডিস্ট্রিবিউশন ফেজ আছে, মার্কেটে এখন ইম্পালস মুভমেন্ট দিচ্ছে, মার্কেটের কারেকশন মুভমেন্ট কত পিপস করে করে দিচ্ছে। সো প্রত্যেকটা জিনিস আপনি কিন্তু বুঝতে পারবেন এই টেকনিক্যাল অ্যানালাইসিস পার্টে। এবং সেই সাথে আপনি যখন ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন, অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশন সম্বন্ধে যখন প্রপারলি জেনে যাবেন, সেই সময় আপনি কিন্তু মার্কেটের মুভমেন্ট ইজিলি ডিটেক্ট করতে পারবেন এবং সেই জায়গা থেকে আপনি কিন্তু ট্রেড প্লেস করতে পারবেন। ফর অ্যান এক্সাম্পল, আপনি যখন ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন সম্বন্ধে জেনে গেছেন, তখন কিন্তু আপনি বুঝে যাবেন যে মার্কেটে কি হচ্ছে, মার্কেটে
একটা প্রাইসে যে মার্কেট ওই জায়গা থেকে বাউন্স হচ্ছে। সো বাউন্স যখনই আপনি জেনে যাচ্ছেন তো ওই সমস্ত জায়গায় কিন্তু ট্রেড এক্সিকিউট করতে পারেন। আবার ধরেন আপনি মার্কেটে অ্যাকুমুলেশন এন্ড ডিস্ট্রিবিউশন সম্বন্ধে জানলেন। সো অ্যাকুমুলেশন ফেজে যখন যাচ্ছে মার্কেট একটা নিউট্রাল সিচুয়েশন ক্রিয়েট করতেছে বা রেঞ্জিং মার্কেট ক্রিয়েট করতেছে। আবার ডিস্ট্রিবিউশনে যখন যাচ্ছে আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম মার্কেট যখন ট্রেন্ড লাইনে ট্রাভেল করে তারপর ডিস্ট্রিবিউশন ফেজে যায়। সো তখন মার্কেট আবার রেঞ্জিং ক্রিয়েট করতেছে বা ওই জায়গায় আবার মার্কেট নিউট্রাল ফেজ শো করতেছে। সো মার্কেটের নিউট্রাল ফেজের পরে ব্রেকআউট, ব্রেকডাউন সমস্ত কিছু ধীরে ধীরে আপনি যত বেশি সময় দিবেন তত বেশি এক্সপেরিয়েন্স হবেন। আপনি দেখবেন যে এই টেকনিক্যাল অ্যানালাইসিস গুলো আপনাকে অনেক বেশি হেল্প করতেছে ফর গেটিং প্রফিটেবল। সো আই হোপ আপনারা এই টেকনিক্যাল পার্টটা অনেক বেশি প্র্যাকটিস করবেন এবং এই টেকনিক্যাল অ্যানালাইসিসকে কাজে লাগিয়ে আপনারা মার্কেটের নেক্সট মুভমেন্ট সম্বন্ধে জানতে পারবেন। সো আমরা এখন এই স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 কমপ্লিট করে ফেললাম এবং আমরা এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্বন্ধে জানবো ইনশাআল্লাহ। সো স্টেপ 4 হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আপনি যখন স্টেপ 1 কমপ্লিট করছেন, স্টেপ 2 কমপ্লিট করছেন, স্টেপ 3 কমপ্লিট করছেন, আপনি মার্কেট সম্বন্ধে অনেক কিছু অলরেডি জেনে যাবেন। সো মার্কেটে যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন আপনি দেখবেন যে একটা ক্যান্ডেল অনেক বড় ক্রিয়েট হয়েছে, একটা জায়গায় মার্কেট অনেক বড় বড় মুভ দিছে। এগুলোর জন্য কারণ কি বা এই ধরনের মুভমেন্টের জন্য দায়ী কে? এই ধরনের মুভমেন্টের জন্য দায়ী হচ্ছে ফান্ডামেন্টাল ইম্প্যাক্ট। সো ফান্ডামেন্টাল ইম্প্যাক্টের মধ্যে আছে ইকোনমিক ডাটা, ইনফ্লেশন ডাটা, আর প্লাস হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল ডাটা বা বিভিন্ন কান্ট্রির ডাটা রিলিজ যখন হয় তখন কিন্তু মার্কেটে এই ধরনের বড় বড় মুভমেন্ট ক্রিয়েট করে। ফর এন এক্সাম্পল, যখন নন ফার্ম পেরোলস মার্কেটে ডাটা রিলিজ করে এবং সেই সাথে ধরেন পিপিআই, প্রডিউসার প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এই ইকোনমিক ডাটাগুলো যখন হয়, যখন ইনফ্লেশন হয়, রেট কাট হয়, তখন কিন্তু যখন এই ডাটাগুলো পাবলিশ হয় যে কোনো নিউজের মাধ্যমে বা যে কোনো লিকের মাধ্যমে, সেই সময় কিন্তু মার্কেটে বড় ধরনের একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে। কারণ এগুলোর উপর বেস করে ব্যাংক মার্কেটে এন্টার করে, বড় বড় মানি ইনস্টিটিউশন কিন্তু মার্কেটে এন্টার করে, রিটেল ট্রেডাররা তো সামান্য রিটেল ট্রেডাররা এন্টার করে। এর জন্য ওই সময় বড় ধরনের ইম্প্যাক্ট করে। এবং পলিটিক্যাল যে ইম্প্যাক্টটা হয়, যেমন ধরেন ট্রাম্প যেদিন গভর্নমেন্টে আসে, ডোনাল্ড ট্রাম্প, সেদিন কিন্তু মার্কেটে বড় একটা ভোলাটিলিটি ক্রিয়েট হয়, বড় একটা লিকুইডিটি হয়, বড় একটা মুভমেন্ট ক্রিয়েট করে। সো এই জন্য কিন্তু পলিটিক্যাল ডাটাগুলো ইম্প্যাক্ট ফেলে। এবং সেই সাথে ট্রাম্প যদি বলে যে আমরা এটা করব বা ওটা করব, এটা যদি কোনো মানি রিলেটেড হয় তাহলে কিন্তু মার্কেটে ইম্প্যাক্ট পড়বে। এবং দেখেন যে বিভিন্ন সময় বিভিন্ন কান্ট্রির সাথে অর হয়। সো যখন যুদ্ধ হয় তখন ওই কান্ট্রির উপর বেস করে, ওই কান্ট্রির রিজার্ভের উপর বেস করে, ওই কান্ট্রির জিডিপির উপর বেস করে কোনটা তারা বেশি করতেছে ওই জিনিসগুলোর উপরে কিন্তু মার্কেট ইম্প্যাক্ট ফেলে। সো এটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আপনার বেশ কয়েকটা রিলায়েবল সাইট আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। আপনারা ফরেক্স ফ্যাক্টরি ওখানে চেক করলে সমস্ত নিউজ রিলেটেড, সমস্ত ডাটা, সমস্ত কারেন্সির নিউজ জানতে পারবেন। সো এটা সবার কাছে ইজি, এই ডাটাগুলো ইজিলি পাওয়া এবং অ্যানালাইসিস করা। এবং নিউজ নিয়ে ফান্ডামেন্টাল এই অ্যানালাইসিস নিয়ে যদি আপনারা একটা স্পেসিফিক টপিক চান যে আপনারা নিউজে ট্রেড প্লেস করবেন, নিউজ ট্রেড বলে না, মূলত এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখেই করে। সো এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনারা যদি প্রপারলি শিখতে চান দ্রুত আমাকে কমেন্ট করে জানান। এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ডিএম লিঙ্ক দেওয়া আছে এবং আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আপনারা কিন্তু চাইলে ইনস্ট্যান্ট ওই জায়গায় জয়েন করতে পারবেন। সেখানে আমি আপ টু ডেট আমার সমস্ত ডাটা শেয়ার করি এবং যেখানে আমি এন্টার করি, যে ডেটা আমি প্লেস করি ওই জায়গায় কিন্তু আমি শেয়ার করি। সো আপনারা চাইলে আমার সাথে ইজিলি কানেক্ট করতে পারবেন বা কানেক্ট হইতে পারবেন ইনশাল্লাহ। সো আফটার স্টেপ 4 ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা এখন শিখবো স্টেপ 5। সো স্টেপ 5 হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পার্ট অফ ট্রেডিং। সো স্টেপ 5 হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ ফর অল ট্রেডার্স। এবং এইটার জন্য ম্যাক্সিমাম ট্রেডার কিন্তু লস করে, কারণ তারা স্টেপ 1 অনেকেই কমপ্লিট করে, স্টেপ 2 অনেকে কমপ্লিট করে, স্টেপ 3 অনেকে কমপ্লিট করে বা স্টেপ 4ও অনেকে কমপ্লিট করে। বাট স্টেপ 5-এ এসে তারা এই জিনিসগুলো ভুলে যায়, তারা ওভার কনফিডেন্ট হয়ে যায়, তাদের মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট অ্যাবিলিটি থাকে না, রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে মানি ম্যানেজমেন্ট থাকে। সো রিস্ক ম্যানেজমেন্ট মূলত কি আমি সংক্ষেপে আপনাদের বুঝিয়ে দেই। সো রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে, ধরেন আপনি নদীতে নামলেন, আপনি সাঁতার জানেন না, বা সমুদ্রে নামলেন, আপনি সাঁতার জানেন না। আপনি যদি হাঁটু পানিতে যান তাহলে কিন্তু আপনার ওরকম ক্ষতির কোনো সম্ভাবনা নেই। বাট আপনি যদি সাঁতার না জানেন, বাট আপনি গলা পানি পর্যন্ত চলে গেলেন, একটা ঢেউ আসলেই কিন্তু আপনি ডুবে যাবেন। সো আপনার রিস্কটা কিন্তু আপনি মেজার করেই কিন্তু পানিতে নামতে হবে। সো এক্স্যাক্টলি ট্রেডিং এর ক্ষেত্রেও আপনি যখন ট্রেডিং করবেন আপনার ক্যাপিটাল ব্যালেন্স কতটুকু আছে, আপনার লট সাইজ, পিপ সাইজ সমস্ত কিছু মেজার করে একটা নির্দিষ্ট একটা স্টপ লস সেট করে, নির্দিষ্ট একটা টিপি সেট করে মার্কেটে কি করবেন, মার্কেটে ট্রেড এক্সিকিউট করবেন, যেন আপনার কখনো যদি লস হয়ও আপনার স্টপ লস যেন হিট হয় এবং আপনার যেন বড় কোনো ক্ষতি না হয়। এবং সবসময় আপনার কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করে আপনার মার্কেটে এন্টার করবেন, যেন আপনার প্রফিট টার্গেটটাও হিট হয়। সো দেখেন, প্রফিট টার্গেট আপনি কত রাখবেন বা স্টপ লস কত রাখবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার অ্যানালাইসিসের উপরে ডিপেন্ড করবে। বাট আপনি আপনার ক্যাপিটালের কত পার্সেন্ট ট্রেড এক্সিকিউট করবেন একটা সিঙ্গেল ট্রেডে, সেটা নিয়ে অভিজ্ঞরা অনেক কথাই বলে। বাট আমি বিগিনারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনি 1 থেকে 5% ক্যাপিটাল একটা সিঙ্গেল ট্রেডে
ইউজ করবেন যেন ধীরে ধীরে আপনার এই প্রফিটেবল জার্নিটা শুরু হয়, কনসিস্টেন্টলি এটা গ্রো করতে থাকে এবং আপনি যেন শিখতে থাকেন। এবং এই জার্নিটা কিন্তু লং টার্ম প্রসেস, এটা কিন্তু কোনো শর্ট টার্ম প্রসেস না। সো আপনাদের রিস্ক ম্যানেজমেন্টের উপরে বেশি বেশি ফোকাস করা লাগবে, মানি ম্যানেজমেন্টের উপরে বেশি ফোকাস করা লাগবে, তাহলে দেখবেন যে আপনার এই জার্নিটা অনেক বেশি স্মুথ হবে। সো স্টেপ 6 হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, সো রিয়েল ট্রেডিং। সো এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি সমস্ত স্টেপ পার করে আসছেন, নাও ইজ দ্য টাইম ফর ডুইং রিয়েল ট্রেডিং। সো এখন আপনি রিয়েল ট্রেডিং কি করবেন? আপনি রিস্ক ম্যানেজমেন্ট শিখে গেছেন, দেখেন আপনার রোড ম্যাপটা দেখেন, রিস্ক ম্যানেজমেন্ট শিখে গেছেন, মানি ম্যানেজমেন্ট শিখে গেছেন, আপনি মার্কেটে ফান্ডামেন্টাল নিউজ সম্বন্ধে জানতেছেন, আপনি কোন সময় ট্রেড এক্সিকিউট করবেন, কোন দিন নিউজ আছে, এই সমস্ত জিনিস জেনে গেলেন। দেন আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস সম্বন্ধে জানলেন, টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন মার্কেটে। তারপরে আপনি ফরেক্স এর বেসিক সম্বন্ধে জানেন, আপনি মার্কেটে পেপার ট্রেডিং করছেন অনেক দিন। এই পুরো জার্নিটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, রিস্ক ম্যানেজমেন্ট, এই প্রত্যেকটা জিনিস কিন্তু পেপার ট্রেডিং দ্বারা এক্সিকিউট করছেন। তার মানে কি আপনার ট্রেড এক্সপিরিয়েন্সও হয়ে গেছে। তো যখন এটা 3 মান্থস বা 6 মান্থ আপনি এক্সিকিউট করছেন রিয়েল অ্যামাউন্ট দিয়ে, যখন রিয়েল ট্রেডিং করতেছেন, তখন কিন্তু আপনার কনফিডেন্স থাকবে অনেক বেশি। এতদিন হার্ডওয়ার্কের পরে, এতদিন প্র্যাকটিসের পরে আপনি কি করবেন? আপনি মার্কেটে রিয়েল অ্যামাউন্ট দিয়ে, রিয়েল মানি দিয়ে মার্কেটে ট্রেড এক্সিকিউট করবেন। সো একটা সঠিক ব্রোকার চুজ করবেন যেখানে আপনার স্প্রেড কমিশন অনেক কম কাটে। স্প্রেড কি, মার্জিন কি, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের ডেইলি একটা সিরিজ আছে 30 ডেজ ফরেক্স লার্নিং সিরিজ। সো ওই সিরিজটা কিন্তু রিলস এর মাধ্যমে দেওয়া হয়েছে যেন আপনারা ইজিলি অল্প সময়ে সমস্ত কিছু শিখে যাইতে পারেন। সো আপনি চাইলে ওই জিনিসগুলো একটু ফলো আপ করতে পারেন, আমাদের চ্যানেলে সমস্ত ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং সেই সাথে রিয়েল ট্রেডিং যখনই আপনি শুরু করলেন, রিয়েল ট্রেডিং এর কিন্তু মজাটাই আলাদা। আপনি দেখবেন যে আপনি আপনার নলেজ দিয়ে, এই যে প্র্যাকটিস দিয়ে, এই যে এতদিন যে প্র্যাকটিস করলেন, তার একটা এক্সপিরিয়েন্স থেকে আপনি যখন ট্রেড প্লেস করবেন, আপনার প্রফিট করবেন, আপনার প্রফিট করলে কিন্তু আপনার মনের মধ্যে আলাদা একটা শান্তি আপনি অনুভব করতে পারবেন। সো এই রিয়েল ট্রেডিং এর জাম্প করার আগে কিন্তু এই 5টা স্টেপ পার হয়ে দেন স্টেপ 6 এ আসছেন, রিয়েল ট্রেডিং করতেছেন। এবং রিয়েল ট্রেডিং এ এসে আপনি কিন্তু ইমোশনাল হওয়া যাবে না, এই যে ওভার এক্সাইটমেন্ট, এইটা কিন্তু হওয়া যাবে না। ইমোশন কন্ট্রোল করতে হবে এবং আপনাকে এই যে পেপার ট্রেডিং যে করলেন, রিস্ক ম্যানেজমেন্ট করতেছেন, কত পার্সেন্ট করে এক্সিকিউট করতেছেন, আমি আপনাকে কত পার্সেন্ট সাজেস্ট করলাম প্রত্যেক ট্রেডে রিস্ক নিতে 1 থেকে 5%। এই সমস্ত জিনিসগুলো আপনি এক্সিকিউট করবেন, প্র্যাকটিস করবেন। এবং প্রত্যেকটা ট্রেড এক্সিকিউট করার আগে টেকনিক্যাল অ্যানালাইসিস মাস্ট, এবং লট সাইজ, পিপ সাইজ, এগুলো সমস্ত কিছু মেজার করে, এবং আপনি কত লেভারেজ নিচ্ছেন এগুলো মেজার করে আপনার রিস্ক রেশিও মেইনটেইন করে মার্কেটে এন্টার করবেন। আই হোপ অনেক ভালো কিছু করতে পারবেন। এবং এই 6টা স্টেপ যখন আপনি ফলো করছেন, নাম্বার 7 ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল ট্রেডার। কারণ আমি যে প্রথমে বলেছিলাম যে 95% ট্রেডার কেন লস করে, আপনারা কি জানেন? তাদের কাছে প্রপার রোড ম্যাপ নেই। এই রোড ম্যাপের মোস্ট ইম্পর্টেন্ট যদি বলি সেটা হচ্ছে ডিসিপ্লিন, এবং ডিসিপ্লিন হচ্ছে আমাদের নাম্বার 7 স্টেপ। এই ডিসিপ্লিন ছাড়া আপনি কখনোই ট্রেডিং এ সাকসেসফুল হইতে পারবেন না। এটা হচ্ছে চরম সত্য একটা কথা। স্টেপ 7 কেন এত ইম্পর্টেন্ট দেখেন। ডিসিপ্লিন মূলত কি? আপনি নিজেকে কন্ট্রোল করা, নিজেকে নিয়ন্ত্রণে রাখা। এটা হচ্ছে একটা লাইফের একটা সবথেকে কঠিন একটা পার্ট, এই ডিসিপ্লিনটা। আপনি কিন্তু সহজেই এটা করতে পারবেন না। আপনার মন সবসময় চাইবে আপনাকে এই ডিসিপ্লিনটাকে ব্রেক করতে। আপনার যে একটা রুলস এর মধ্যে দিয়ে যাচ্ছেন, এই রুলসটা ব্রেক করতে চাইবে, কারণ এটা হচ্ছে আমাদের ন্যাচারাল টেক্সাস বলা চলে। আমরা সবসময় চাই যে জিনিস আমাদের মানা করা হয় ওই জিনিস করতে ভালো লাগে বা ওই জিনিস করতে মন চায়। সো এটা হচ্ছে মূলত আমাদের কারণ, এইটার ডিসিপ্লিন মেইনটেইন না করা। বাট ডিসিপ্লিন যদি আপনি একবার ইউজ টু হয়ে যান, দেখবেন যে এখান থেকে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আপনার চোখের সামনে অনেক মানুষ আছে যারা এই ডিসিপ্লিন কন্ট্রোল করতে পারতেছে, ডিসিপ্লিন করে ট্রেড প্লেস করতেছে। আলহামদুলিল্লাহ, দে আর গ্রোয়িং এভরি সিঙ্গেল ডে। এবং আলহামদুলিল্লাহ আপনাদের আমি বলতে চাই যে আপনাদের ভাই এটা অনেক ট্রাই করে ডিসিপ্লিন থাকার, এবং আলহামদুলিল্লাহ এর একটা রেজাল্ট কিন্তু আপনারা আপনাদের চোখের সামনে দেখতে পারতেছেন। এবং এই জন্যই আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে এসে দুই একটা কথা বলতে পারতেছি। সো এই ডিসিপ্লিনের পাওয়ারটা অনেক। আপনি ডিসিপ্লিন তাহলে কিভাবে রাখবেন নিজেকে? আপনি যখনই এই যে সমস্ত কিছু বুঝে গেলেন, আপনি লট সাইজ, পিপ সাইজ, ফরেক্সের বেসিক সম্বন্ধে জেনে গেছেন, আপনি এখন টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন, রিস্ক রেশিও বুঝতে পারেন। সো আপনার অ্যানালাইসিস মার্কেটে কাজ করে। এখন আপনার কাজ হচ্ছে এই যে রিস্ক ম্যানেজমেন্টের যে বিষয়টা শিখলেন, এই রিস্ক ম্যানেজমেন্ট প্রপারলি ফলো করা, এবং আপনার যে অ্যানালাইসিসটা আছে ওইটার উপর ট্রাস্ট রাখা, এবং নতুন নতুন অ্যানালাইসিস আপনি মার্কেটে করবেন, এবং সেটার ব্যাক টেস্টিং করে যখন ভালো রেজাল্ট পাবেন দেন ওগুলা রিয়েল ট্রেডিং এ এক্সিকিউট করবেন। টিল দেন আপনি কি করবেন? ওই যে পেপার ট্রেডিং আছে, পেপার ট্রেডিং এ ওইগুলো এক্সিকিউট করবেন। সো ডিসিপ্লিনে আপনার সব থেকে হার্ড চ্যালেঞ্জ হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন না। দেখা যাবে যে আপনি ভালো অপরচুনিটি পাইছেন, একটা ট্রেডের দেখবেন যে অ্যাকুরেসি অনেক ভালো পাচ্ছেন আপনি। সো ওই সমস্ত জায়গায় আপনি 5% ক্যাপিটাল ইউজ করার পরিবর্তে আপনি গলা পানিতে নেমে যাবেন। জাস্ট লাইক হচ্ছে 90% ক্যাপিটাল বা ফুল মার্জিন ইউজ করতেছেন একটা সিঙ্গেল ট্রেডে। এটা হচ্ছে উইন উইন সিচুয়েশন বা উইন লস সিচুয়েশন হইতে পারে। আপনার লস হইলে ফুল অ্যামাউন্ট চলে যাচ্ছে, প্রফিট হইলে আপনি কিন্তু ডাবল হচ্ছে। এই যে একটা লোভ, এই লোভটাকে আপনাকে, এই গ্রিডিনেসটা কন্ট্রোল করতে হবে। এই ডিসিপ্লিনের একটা পার্ট হচ্ছে ইমোশন কন্ট্রোল করা, ডিসিপ্লিনের একটা পার্ট হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট করা, ডিসিপ্লিনের একটা পার্ট হচ্ছে মানি ম্যানেজমেন্ট করা, ডিসিপ্লিনের একটা পার্ট হচ্ছে প্রত্যেকটা জিনিস
নোট ডাউন করবেন, প্রপার ট্রেডিং অ্যানালাইসিস করে দেন মার্কেটে এক্সিকিউট করা। সো এই কয়েকটা জিনিস আপনারা নোট ডাউন করে রাখেন, আমি যে জিনিসগুলোর কথা বললাম, কারণ এই জিনিসগুলো যখনই আপনারা প্র্যাকটিস করবেন, এই গ্রিডিনেস, ইমোশন কন্ট্রোল করা, রিস্ক ম্যানেজমেন্ট করা, মানি ম্যানেজমেন্ট করা, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে দেন মার্কেটে জাম্প করা, নিজের ইমোশনকে কন্ট্রোল করা, যে আমি আমার মন চাচ্ছে এই জায়গা থেকে বাই সাইড পজিশন মেক করব, কিন্তু আমি এই জায়গায় তো মানে অ্যানালাইসিস অনুযায়ী সেল সাইড হচ্ছে। তাহলে আপনি কি করবেন? আপনি কিন্তু আপনার মনকে এই জায়গায় সবসময় প্রায়োরিটি দেওয়া যাবে না। দেখবেন যে অনেক সময় আপনার অ্যানালাইসিস ওই জায়গায় ভুল হয়েছে, বাট মন যেটা ভাবছিলেন ওইটা হয়েছে, বাট মনে কয়দিন আপনি মন কলা খাবেন বলেন? মনে দিয়ে একদিন হয়তো বা ভালো হইতে পারে, কিন্তু লং টার্মে কিন্তু আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। আপনি মনে করতেছেন ইটস লাইক গ্যামলিং, আপনার মনে হচ্ছে যে মানে আমি এটা করতেছি জাস্ট লাইক এরকম করা যাবে না। আপনি সবসময় মাথায় রাখবেন যে এখানে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস করে এই যে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল এবং ডিসিপ্লিন, এই টোটাল জিনিসটা হচ্ছে গ্রিডিনেস কন্ট্রোল করা, এই টোটাল জিনিসটা মিলেই হচ্ছে আমাদের এই ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনটা যখনই আপনি কমপ্লিট করে ফেলবেন এবং ডিসিপ্লিনের সাথে যখনই আপনি ইউজড হয়ে যাবেন, আপনার দেখবেন এই 7টা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এবং এই 7টা স্টেপ যখন আপনি কমপ্লিট করে ফেলছেন, আপনার প্রফিটেবল জার্নি দেখবেন যে উইদিন 6 মান্থ, আমি আপনাকে এনশিওর করতে পারি, আমি যে কয়েকটা স্টেপ দেখাই দিছি, এই স্টেপগুলো যদি আপনি ফলো করতে পারেন, উইদিন 6 মান্থ ইনশাল্লাহ ইউ উইল বি এ প্রফিটেবল ট্রেডার এন্ড ইউ উইল মেসেজ মি যে ভাইয়া আলহামদুলিল্লাহ আমি একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারছি। সো এতটুকু আমি আপনাকে ইনশিওরিটি দিতে পারি। সো এই প্রপার 7 স্টেপ যে রোড ম্যাপ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি, এইটা আপনারা ডেইলি প্র্যাকটিস করবেন এবং আই হোপ সবাই নোট ডাউন করছেন এবং ডেইলি আপনারা দেখবেন প্রয়োজনে আপনাদের যে সেটআপ আছে বা আপনি যেখানে বসেন বা আপনার ডায়েরিতে লিখে রাখেন যে এগুলো আপনি ডেইলি এক্সিকিউট করতেছেন কিনা, এবং নিজেকে প্রশ্ন করবেন যে হ্যাঁ আমি এটা করতেছি কিনা। তাহলে আপনার প্রোগ্রেস সম্বন্ধে জানতে পারবেন। আপনি একটা ক্যালেন্ডার ক্রিয়েট করেন এবং ওই জায়গায় আপনি ডেইলি আপনাকে প্রশ্ন করবেন যে হ্যাঁ আমি এই 7টা স্টেপ ফলো করতেছি কিনা। তাহলে আপনার এই রোড ম্যাপ গুলো ফলো করা ইজি হবে। সো এই ধরনের লার্নিং প্লাস হচ্ছে সমস্ত গাইডলাইন যদি পাইতে চান ফ্রম এ প্রফিটেবল ট্রেডার লাইক মি, তাহলে দ্রুত আমাদের এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং নেক্সট আপনারা কি টাইপের ভিডিও চাচ্ছেন অবভিয়াসলি কমেন্ট করে জানান। ইউর ব্রাদার ইজ হিয়ার টু টক উইথ ইউ এন্ড ইউর ব্রাদার ইজ হিয়ার টু হেল্প ইউ ইনশাআল্লাহ। সো যে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ করেন অ্যাবাউট ট্রেডিং, ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু সলভ ইউর প্রবলেম। এবং আমি তো সবসময় অ্যাভেলেবল আছি ইনশাআল্লাহ। আপনারা যখনই আমাকে মেসেজ করবেন আপনারা ইনশাআল্লাহ আমাকে পাবেন এবং যে কোনো বিষয়ে জানতে চাইলে জানতে পারবেন ইনশাআল্লাহ। সো সি ইউ নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।